মনে হবে আজকালের মধ্যেই বুঝি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে চলেছে। 24শে জুলাই অভ্যুত্থানের সময় যে তীব্র ভারত বিরোধিতা দেখেছিলাম, সেই বিরোধিতা একটু কমে আসছিল, কিন্তু হঠাৎই আবার তীব্র গতিতে বাড়তে শুরু করেছে। শুরু হয়েছে যুদ্ধের হুঙ্কার, হাম কিসি সে কম নেই, ভারতীয় প্রভুত্ববাদ নিপাত যাক। যুদ্ধের হুঙ্কার ভারতের সোশ্যাল মিডিয়াতেও যে নেই তা নয়। এখানে হুঙ্কার, ওদের একটু শিক্ষা দাও, দরকারে 3 টুকরো করে দাও বাংলাদেশ। ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুদ্ধ কখনো যুদ্ধ নয়, ওটা ওটা ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। তবে সোশ্যাল মিডিয়া থেকে হদিশ পাওয়া যায় পাবলিক সেন্টিমেন্টের, আর সেই সেন্টিমেন্ট দেখে বলাই যায় পরিস্থিতি ভালো হওয়া নয়। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এমন একটি সময় আজ এসেছে যখন অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। সময় বলবে কোন প্রশ্নের কি উত্তর, কিন্তু প্রশ্নগুলোই যে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশ সম্পর্ক কি শুধুই একটি সাময়িক কূটনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, নাকি আমরা এমন এক ভূরাজনৈতিক পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি যার প্রভাব আগামী 20-30 বছর ধরে সমগ্র দক্ষিণ এশিয়া বহন করবে? আজকের আলোচনায় আমরা কোনো আবেগ নয়, কোনো প্রচার নয়, বরং কৌশলগত বাস্তবতার আলোকে একটি কঠিন প্রশ্নের উত্তর খুঁজব। ভারত কি সত্যিই বাংলাদেশের বিরুদ্ধে চরম কোনো পদক্ষেপের কথা ভাবতে পারে? আরো স্পষ্ট করে বলি, যুদ্ধের কথা কি ভাবছে ভারত কিংবা বাংলাদেশ? প্রথমে দেখা যাক কেন উঠছে কথা। দেখা যাক সম্পর্কের অবনতির গতি কেন এত দ্রুত। কূটনীতিতে মতপার্থক্য নতুন কিছু নয়। ভারত ও বাংলাদেশের মধ্যেও অতীতে বহুবার উত্তেজনা দেখা গেছে, কিন্তু বর্তমান পরিস্থিতির বিশেষত্ব হলো এবার উত্তেজনা শুধু সরকার বনাম সরকার নয়, এটি ক্রমশ পরিণত হচ্ছে রাষ্ট্র বনাম রাষ্ট্রের অবিশ্বাসে। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিরুদ্ধে প্রকাশ্য বিক্ষোভ, অমিত শাহ শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ গতকালই হয়েছে ঢাকায়। ভারতীয় হাই কমিশন ঘিরে বিক্ষোভ, হাই কমিশনের ইট খুলে নেওয়ার হুমকি, সামাজিক মাধ্যমে ভারত বিরোধী প্রচার, গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ গঠন কিংবা গজওয়াতুল হিন্দ, এসব ঘটনাকে দিল্লি নিছক আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে না। ভারতের নিরাপত্তা মহলের কাছে এগুলো একটি বৃহত্তর প্রবণতার অংশ, আর সেই প্রবণতা হলো বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ভারত বিরোধিতার ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিকীকরণ। ক্রমশই বাড়ছে এটা। দিল্লির সবচেয়ে বড় উদ্বেগ ভারতের সমস্যা বাংলাদেশ শক্তিশালী হচ্ছে বলে নয়। ভারতের সমস্যা হলো বাংলাদেশ যদি এমন এক ভূরাজনৈতিক অক্ষে চলে যায় যা সরাসরি ভারতের নিরাপত্তার বিরুদ্ধে অবস্থান নেয়, সেটা চিন্তার। আজ দিল্লির নীতি নির্ধারকদের সবচেয়ে বড় উদ্বেগ 3টি জায়গায়। প্রথমত, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা; দ্বিতীয়ত, বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব; তৃতীয়ত, ইসলামী উগ্রপন্থার পুনরুত্থান নিয়ে আশঙ্কা। দিল্লির কাছে এই 3টি বিষয় কিন্তু আলাদা নয়, বরং একটাই নিরাপত্তা সমীকরণের অংশ। এগুলো সবচেয়ে বড় দুশ্চিন্তা চীন ফ্যাক্টর। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীন কি বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে যুদ্ধে যাবে? বাস্তবতা বলছে না। চীনের ব্যবসা, বিনিয়োগ, কয়েকশো বিলিয়ন ডলার ব্যবসা তাদের ভারতের সাথে। বিনিয়োগ এবং অর্থনৈতিক স্বার্থ চীনের
ভারতের সঙ্গে বহু বহু বিলিয়ন ডলারের। চীন ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে ঠিকই, কিন্তু একই সঙ্গে বিশাল বাজার হিসেবেও দেখে। ফলে বেইজিং বাংলাদেশের জন্য সরাসরি সামরিক সংঘর্ষে জড়াবে এমন সম্ভাবনা অত্যন্ত কম, নেই বললেই হয়। তবে চীন যা করতে পারে সেটা হলো কূটনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে অবস্থান, এর বেশি নয়। পাকিস্তান কি যুদ্ধ করবে? সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করেন বাংলাদেশে কোনো সংঘাত শুরু হলে পাকিস্তান পশ্চিম সীমান্তে যুদ্ধ ঘোষণা করবে একই সঙ্গে। কিন্তু বাস্তবতা কি? পাকিস্তানের অর্থনীতি আজ ভীষণ রকমের গভীর চাপে। অধিকৃত কাশ্মীর, বালুচিস্তান বেরিয়ে যাওয়ার মুখে। বিদেশি ঋণ, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা চূড়ান্ত। সব মিলিয়ে ইসলামাবাদের নিজের ঘরই আজ বিপর্যস্ত। এ অবস্থায় ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা পাকিস্তানের জন্য অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দিতে পারে, বাংলাদেশকে এগিয়ে দিতে পারে, বক্তব্য দিতে পারে, কূটনৈতিক প্রচার চালাতে পারে, কিন্তু সরাসরি যুদ্ধ এটা নিশ্চিত ধরে নেওয়াটা খুবই কঠিন। পরাশক্তিদের খবর কি? রাশিয়া কোথায়? রাশিয়া কি ভারতের বিরুদ্ধে যাবে? সম্ভাবনা শুধু অত্যন্ত কম নয়, সম্ভাবনা নেই। দশকের পর দশক ধরে ভারত রাশিয়া সম্পর্ক কৌশলগত সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে। আজও ভারতের অস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ রুশ প্রযুক্তি নির্ভর। ফলে মস্কো ভারতের দিকে ঝুঁকে থাকবে, কিংবা বড়জোর নিরপেক্ষ থাকার চেষ্টা করবে, তার বেশি নয়। আরেক পরাশক্তি আমেরিকা। ইরান যুদ্ধের ঘা আগে শুকিয়ে নিক আমেরিকা। সবচেয়ে বড় কথা, চীন ভারত এই দুটো দেশকেই শত্রু করবে না আমেরিকা। ভারতের চেয়ে চীন তাদের বড় শত্রু। তাহলে ভারতের সামনে কি সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের সাথে হিসাব মিটিয়ে নেয়ার? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি চীন সরাসরি না আসে, পাকিস্তান যদি যুদ্ধে না নামে, রাশিয়া নিরপেক্ষ থাকে, আর আমেরিকা ইরান যুদ্ধের ঘা শুকোতে ব্যস্ত থাকে, তাহলে কি ভারত মনে করতে পারে যে এই মুহূর্তে তার কৌশলগত স্বাধীনতা সবচেয়ে বেশি? অতএব মিটিয়ে নাও হিসাব নিকাশ বাংলাদেশের সঙ্গে। এটাই আজকের সবচেয়ে বড় বিতর্ক। অনেক ভারতীয় কৌশলবিদ, যেমন কয়েকদিন আগে আপনাদেরকে একটি এপিসোডে আমি বলেছি ভারত কার্নাডের কথা। ভারত কার্নাড তিনি বলেছেন চট্টগ্রাম নয়, তিনি বলেছেন রংপুর দখল করে নাও। এবং তিনি শুধু নয়, আরো অনেক কৌশলবিদ ভারতীয়, তারা মনে করেন ভারতের বিরুদ্ধে যে কোনো দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকি একেবারে শুরুতেই থামিয়ে দেয়া উচিত, চরম ব্যবস্থা নেওয়া উচিত, বিশেষ করে যদি সেই হুমকি ভারতের পূর্ব সীমান্তে তৈরি হয়, চিকেন স্নেক। কিন্তু চরম পদক্ষেপ বলতে কি বোঝায়? শুধুই কি যুদ্ধ? এখানে একটি ভুল ধারণা ভাঙা দরকার। চরম পদক্ষেপ মানেই যুদ্ধ নয়। ভারতের হাতে আরো বহু উপায় আছে, যেমন বাংলাদেশি বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেয়া। এই একটাতেই অনেক কাজ হয়ে যাবে। এছাড়া আছে গঙ্গা ও তিস্তার জল নিয়ে চুক্তি না করা, সীমান্ত আরো কঠোর করা, বাণিজ্যিক সুবিধা আরো কমিয়ে দেয়া, ট্রানজিট ব্যবস্থায় একেবারে আটকে দেয়া, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা, গোয়েন্দা তৎপরতা বাড়ানো। দেখুন, কয়েকদিন আগে নেপাল থেকে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ ভারত আনা নিষেধ করে দিয়েছে।
ভারত তার গ্রিড দিয়ে তার উপর দিয়ে যেতে দেবে না। নেপাল থেকে 40 মেগাওয়াট একটা বিদ্যুৎ আসে, সেটা যদি আজকে ভারত বন্ধ করে দেয়, হয়ে গেল বাংলাদেশে। যদি আদানির এখান থেকে ভারত বিদ্যুৎ বন্ধ করে দেয়, ত্রিপুরা উত্তর পূর্ব ভারত থেকে যে বিদ্যুৎগুলো যাচ্ছে বাংলাদেশে সেগুলো যদি বন্ধ করে দেয়, তাতেই কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে ব্যবস্থাগুলো, এগুলো যুদ্ধের চেয়ে অনেক কম খরচে কিন্তু অনেক বেশি কার্যকর হতে পারে। কিন্তু সামরিক বিকল্প কি একেবারে নেই ভারতের সামনে? দেখুন, রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক সত্যি আছে, সেটা হলো কোনো বড় শক্তি কখনোই কোনো বিকল্প পুরোপুরি বাদ দিয়ে দেয় না। ইউক্রেনের ক্ষেত্রে কি রাশিয়া বাদ দিয়েছে? দেয়নি। ইরানের ক্ষেত্রে কি আমেরিকা বাদ দিয়েছিল? দেয়নি। আরো বহু বহু উদাহরণ আছে। সামরিক বিকল্প তাই ভারতের টেবিলে থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ভারতের প্রথম পছন্দ? না, এটা হচ্ছে ভারতের শেষতম বিকল্প। কারণ কারণ যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা সহজ নয়। আর যুদ্ধের পরে কি হবে সেই প্রশ্নের উত্তর আরো বেশি কঠিন। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ তাহলে কোথায়? অনেকে মনে করেন বিপদ মানে শুধু যুদ্ধ, আমি কিন্তু তা মনে করি না। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ হতে পারে নদী জলের চাপ, ক্রমবর্ধমান কূটনৈতিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক চাপ, বিনিয়োগ হ্রাস করা, আন্তর্জাতিক আস্থার সংকট, সীমান্ত সম্পর্কের অবনতি, ব্যবসার অবনতি। এই ক্ষতিগুলো অনেক সময় যুদ্ধের ক্ষতির চেয়েও দীর্ঘস্থায়ী হয়। ভবিষ্যতের ছবি তাহলে কি? আমার সামনে আমি যেটা দেখতে পাচ্ছি, তিনটি সম্ভাব্য দৃশ্যপট আছে। দৃশ্যপট এক, সম্পর্ক খারাপ হবে ভারত বাংলাদেশের, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এভাবেই চলতে থাকবে। দৃশ্যপট দুই, ভারত ধাপে ধাপে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াবে, বাংলাদেশ পাল্টা চীন পাকিস্তানের দিকে আরো ঝুঁকবে, আবহাওয়া গরম হবে, হতেই থাকবে। দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদে শীতলতম হয়ে যাবে। আর দৃশ্যপট তিন, কোনো বড় সীমান্ত ঘটনা বা নিরাপত্তা সংকট হঠাৎ পরিস্থিতিকে বিস্ফোরক করে তুলতে পারে, যেমন এখন চলছে সীমান্তে। এটাই সবচেয়ে সম্ভাব্য, কিন্তু সবচেয়ে বিপজ্জনক। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? প্রশ্ন এটা নয় যে ভারত বাংলাদেশে যুদ্ধ করবে কি না, প্রশ্ন এটাই যে দুই দেশের মধ্যে যে অবিশ্বাস দ্রুত বাড়ছে তা কোথায় গিয়ে থামবে শেষ পর্যন্ত। ইতিহাস আমাদের শেখায়, যুদ্ধ অনেক সময় বন্দুকের ট্রিগার টানার আগেই শুরু হয়ে যায়, অনেক আগে শুরু হয়ে যায়। প্রথমে ভেঙে যায় বিশ্বাস, তারপর যোগাযোগ, তারপর সহযোগিতা, আর শেষ পর্যন্ত মুখোমুখি দাঁড়িয়ে যায় দুই রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার এই দুই দেশ, ভারত এবং বাংলাদেশ, কি সেই পথে হাঁটছে?